দরদর করে ঘামছে ফাহিমা। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুলল। লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে। চেয়ারে ভার ছেড়ে দিয়ে চোখ বুজল। ফাহিমার অত্যন্ত দক্ষ হাত, শক্তিশালী বাহু, পুরুষের মতো উচ্চতা তার। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল। আসামির মুখ থেকে কথা বের করতে যে কোনো কিছু করতে বদ্ধপরিকর সে। বড় বড় রাঘব বোয়ালরাও তার সামনে টিকতে পারে না। অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগরে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি। অথচ আজ ৫ দিন যাবৎ এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দটিও করেনি। শারীরিক, মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি। তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। যেন একটা পাথরকে লাগাতার পেটানো হচ্ছে, যার জীবন নেই, ব্যথা নেই, একটা জড়বস্তু মাত্র। এই পাথরের রক্ত ঝরে, কিন্তু জবান খোলে না। ফাহিমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শাসালো। শেষবারের মতো বলছি, মুখ খোল। মেয়েটি তার থেকে ২ হাত দূরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। ১ মিনিট, ২ মিনিট করে ১০ মিনিট পার হয়ে গেল, কিন্তু মেয়েটির থেকে কোনো জবাব এলো না। ফাহিমা হতাশা বোধ করছে। চারপাশে থমথমে নীরবতা। মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না? নীরবতা ভেঙে যায় বুটের ঠকঠক শব্দে। উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার। তাকে দেখেই ফাহিমা উঠে দাঁড়ায়, স্যালিউট করে। তুষার পেশাদারি কণ্ঠে প্রশ্ন করে, "কী অবস্থা?" ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে ৪ দিনের বর্ণনা দেয় পুঙ্খানুপুঙ্খভাবে। তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল। তার চারপাশে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল, "আপনি আসুন।" রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য। কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে। হাঁফ ছেড়ে বাঁচল। তুষার একটা চেয়ার টেনে মেয়েটির সম্মুখ বরাবর বসে। ঠান্ডা গলায় বলে, "আজই আমাদের প্রথম দেখা।" সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল। কিচ্ছু বলল না, তাকালোও না। তুষার বলল, "মা বাবাকে মনে পড়ে?" মা বাবা শব্দ দুটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে। মেয়েটি নড়ে উঠে, চোখ তুলে তাকায়। তার অপূর্ব গায়ের রং, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখের চারপাশে গাঢ় কালো দাগ। এ নতুন নয়। মুখের এমন দশা রিমান্ডে আসে সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে পুনরায় প্রশ্ন করল, "মা বাবাকে মনে পড়ে?" মেয়েটি বাধ্যের মতো মাথা নাড়ায়, "মনে পড়ে।" তুষার কিছুটা ঝুঁকে এলো। মেয়েটির দৃষ্টি জুড়ে নীলচে যন্ত্রণা। তুষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, "নাম কি?" মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে সে। তবুও জিজ্ঞেস করল। তার মনে হচ্ছে অপর পক্ষ থেকে উত্তর আসবে। তার ধারণাকে সত্য প্রমাণ করতে ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করল, "পদ্ম। আমি আমি পদ্মজা।" পদ্মজা চৈতন্য হারিয়ে হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল, "ফাহিমা, দ্রুত আসুন।" ১৯৮৯ সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, "পদ্মর বিয়ে আমি এখনই দেব না। পদ্মকে অনেক পড়াবো।" তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা হচ্ছে, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র ১৬। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে ২৪ বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন। রশিদ এক দলা থুতু উঠোনে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল, "বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা।" হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, "আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি? তবুও বারবার কেন এসে বিরক্ত করেন?" রশিদ উদ্দিন হার মানার লোক নয়। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল,
যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না, কখন কি হইয়া যাইব টেরও পাইবা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদ উদ্দিনের উপস্থিতি যে তিনি নিতে পারছেন না তা স্পষ্ট। তবুও রশিদ নির্লজ্জের মতো নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করল, কিন্তু সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে, মুর্শেদের বড় সেরেরারই চাই। সব পাত্র যদি এই এক মেয়েকেই চায়, তাহলে তার কি করার? তাকেও তো টাকা পয়সা কামাতে হবে। রশিদ গজগজ করতে করতে আওড়ায়, গ্যারামে কি আর সেরি নাই? একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব? কথা শেষ করেই সে একদলা থুতু ফেলল সড়কে। রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। বছরের এই সময়ে এভাবেই রোদ বৃষ্টির খেলা চলে। বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার, শুধু মারের ভয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবা না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না যাব না। পরপরই চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়ছিলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে বলবি। বল, যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয়, বইয়ের ভাষায় কথা বলবি। পূর্ণা মাথা নত করে রেখেছে। তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত। তিনি পুনরায় বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্ম শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক, আজ ঘুমাক। পূর্ণার সদ্য পা দেয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছে। সে গতকাল রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানা বাড়ি কাছে, হেঁটে যেতে 5 মিনিটও লাগে না। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি আর মাথা নিচু করে আসবি, কোনো অভিযোগ যেন না শুনি। আচ্ছা আম্মা। পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর, কিন্তু সেই নিজেকে পুরোটাই সুন্দর মনে করে। গায়ের রং কালো হতে পারে, তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাবে না। পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে, কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করেন না। তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিল। আশেপাশে নেই। পূর্ণা দ্রুত গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখল। এখন হেমলতা দেখার আগে এক ছুট্টে বেরিয়ে যাবে। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো, এখনো পদ্মজা ওঠেনি। হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন। বিশাল বড় বিছানায় পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমোচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে দ্রুত পদ্মজার গায়ে 3বার ফু দিলেন। গুরুজনরা বলে, মায়ের নজর ভালো না, এতে সন্তানের ক্ষতি হয়। তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজার চোখ খুলে মাকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়, সেদিনই তাকে হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? হেমলতা হেসে বললেন, না, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। হেমলতা ঢাকার কলেজে পড়েছেন। তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে বড় করেছেন, নিয়মের মধ্যে সবকিছু হওয়া চাই। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে স্টিলের প্লেটে খাবার সাজানো। হেমলতা রান্নাঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। এটি হেমলতার দেওয়া আরেকটি আদেশ, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা খেতে বসতেই হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বললেন, মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিস। আচ্ছা আম্মা। পরক্ষণেই বলল, আম্মা, পূর্ণা প্রেমা আসেনি? পূর্ণা স্কুলে, প্রেমা দুপুরে আসবে। আর আব্বা, আব্বা কবে আসবেন? মিনমিন করে বলল পদ্মজা। এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন।
শুকনো গলায় জবাব দিলেন, খাওয়ার সময় কথা বলতে নেই। পদ্মজার চোখ দুটি জ্বলতে শুরু করে। তার জীবনে জন্মদাতা আছে, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা ঠিক কোথায়। কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না? কথা অব্দিও বলেন না। পদ্মজা বহুবার হেমলতাকে প্রশ্ন করেছিল, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? নাকি সন্তান হয় না বলে দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, বলো না। হেমলতা নিশ্চুপ থেকে অনেকক্ষণ পর জবাব দেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস। অনেক পড়তে হবে তোর। ব্যাস, এটুকুই। যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছে। কখনো কোনো শব্দের নড়চড় হয়নি। এত কি ভাবছিস? তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে দ্রুত খাওয়া শেষ করে। হঠাৎ তার মনে পড়ে আজ বড়ই আচার বানানোর কথা ছিল। সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায়। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। ৮ গ্রাম মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে ৩ ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে গ্রাম। সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না। তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা ৩ বোন একসাথে পড়তে বসে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই মোড়ল বাড়ি অন্ধকারে তলিয়ে যায়। ৯ বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা, আম্মা। হেমলতা ভেতরের ঘর থেকে বললেন, টর্চ নিয়ে যা। হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায়। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। বড় বোনের ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে ঘরে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পায়। উকি দিয়ে দেখে হানিফ এসেছে। লোকটা সম্পর্কে তার সৎ মামা। হানিফকে দেখেই সে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। হানিফ চেঁচিয়ে বলে, বুবু, বাড়ি আন্ধার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফ নাকি? হেমলতা হারিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ান। হানিফ দাঁত বের করে হাসলো, বলল, হ, আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার সেরিগুলা কই? ঘরেই আছে, পড়াশোনা করে। এই আন্ধারেও পড়ে? অবাক হয়ে বলল হানিফ। হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কোনো কারণ ছাড়াই অস্বস্তি হয় তার। তিনি প্রসঙ্গ এড়াতে বললেন, ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামু, না তোমার সরাইখানার যাইতে হইব? তার উচ্চারিত শেষ বাক্যে রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাবারের জন্য আলাদা ঘর রেখেছে, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতার স্বাভাবিক সুরে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা কোনো কারণে অবহেলা করছে। হানিফ ৬ বছর সৌদিতে ছিল। ৩ মাস হলো দেশে ফিরেছে। ৩ মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে, ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ সন্দেহবাতিক মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু। আজই এই লুকোচুরির ফয়সালা করবেন তিনি। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করেও সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। রুদ্ধশ্বাস কণ্ঠে বলে, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণার প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো কিছু নিয়ে এভাবে নিষেধ করে না, তাহলে এমন কেন করছে? হেমলতার রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার ঘরে আয়। মায়ের এমন কাটকাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে যায়। পূর্ণা, প্রেমা নিজেদের মধ্যে চাওয়াচাই করে। পদ্মজার ধুকধুকানি হৃৎস্পন্দন নিয়ে হেমলতার ঘরের দিকে গেল। হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছেন। পদ্মজা পায়ের আঙুল খিঁচে দাঁড়িয়ে আছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে? পদ্মজার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয়, কিন্তু আজ বলতেই হবে। আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস আমার থেকে? হানিফ কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিলেন। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না, আমি জানি সে কতটা খারাপ।
তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল, কি লুকোচ্ছিস? কি করেছে হানিফ? মায়ের আদুরে কণ্ঠ শুনে পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল, লুটিয়ে পড়ল মায়ের পায়ে। বাড়িটি মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সফল ব্যবসায়ী ছিলেন। 4 পুত্রের জন্মের পর তাদের জন্য 6 কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন। টগবগে 2 পুত্র 18 বছর আগে 1971 সালের মুক্তিযুদ্ধে নিহত হয়। ছোট ছেলে 8 বছর বয়সে কলেরা রোগে মারা যায়। বাকি থাকে বড় ছেলে মোর্শেদ মোড়ল, বর্তমানে এই বাড়ির উত্তরাধিকার মোর্শেদ। যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না, বাউন্ডুলে জীবন তার। স্ত্রী সন্তানের অধীনেই এখন মোড়ল বাড়ি। তারা এই বাড়িটির রক্ষণাবেক্ষণ করে। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি। বাড়ির পিছনে টলটলে জলের স্রোতস্বিনী। অন্ধকার গাঢ় হতেই পরিবেশ নিশুতি রাতে রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সঙ্গে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন। পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলতে শুরু করলো, মামা সৌদিতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামণি, ভাই, আফা সবাই এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রাপালার লোকও এসেছিল। তাই হেমলতা শিকারী পাখির মতো চেয়ে আছে। পদ্মজা কান্নার দমকে কথা বলতে পারছে না, হাত পা কাঁপছে, তাকে ভীত দেখাচ্ছে। হেমলতা মেয়ের হাত চেপে ধরেন, উৎসাহ দিতে ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল। হুট করে কিছু পতনের আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। হেমলতা গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। হেমলতা গলা উঁচিয়ে খেকিয়ে উঠলেন, কে? কে ওখানে? ভাঙা গলায় কেউ খুব কষ্টে উচ্চারণ করলো, আমি। চিরপরিচিত কণ্ঠটি চিনতে বিড়ম্বনা হলো না তার। তিনি দ্রুত পায়ে উঠোনে ছুটে যান। গেইটের পাশে নিথরের মতো পড়ে আছে মোর্শেদ মোড়ল। তার গায়ে শীতের চাদর। হাঁপড়ের মতো উঠানামা করছে বুক, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা চোখে মুখে ছড়িয়ে পড়ে উদ্বেগ। তিনি 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরেন। পদ্মজা পূর্ণা দৌড়ে এলো সাহায্য করতে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে ঘরে নিয়ে যায়। মোর্শেদ হুট করে বাড়ি ছাড়ে, হুট করেই বাড়ি ফেরে। কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, কখনো কাঠ ফাটা রোদে তার মনে পড়ে নিজ আলয়ের কথা। ফিরে আসে ক্ষিপ্ত ঘোড়ার মতো। মোর্শেদের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। তার অ্যাজমা ছিল, আবার ধূমপানেও আসক্ত। ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমিয়ে পড়েন। পূর্ণা প্রেমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার ঘরে জিম মেরে বসে আছে। তার চোখের দৃষ্টি জানালার বাহিরে। জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! সেই দৃশ্যের দিকে অপলক নয়নে চেয়ে থেকে পদ্মজা ভাবছে, আম্মা এখনো আসছে না কেন? সে আজ সব বলতে চায়। হৃদয়ের ক্ষত বয়ে বেড়ানো যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দরজার পাশে এসে দাঁড়ান হেমলতা। হাতে থাকা হারিকেনের তীব্র আলোয় পদ্মজা গুটিয়ে যায়। হেমলতা হারিকেনের আগুন নিভিয়ে পদ্মজার পাশে গিয়ে বসেন। পদ্মজা সবকিছু বলার জন্য তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। ভীষণ অস্বস্তি হচ্ছে। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। বয়স আর কত হবে, 9 কি 10। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেছিলেন হেমলতা। হানিফের সৌদি চলে যাবার উপলক্ষে রবিবারের এক সকালে নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হচ্ছিল। দুপুরের দিকে বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমে ছিল, তাই বাকিদের সঙ্গে যেতে পারেনি। যখন ঘুম ভাঙলো, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। সেদিন মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে ছিলেন না। বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক, পদ্ম নাকি?
পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ায়। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। ওইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে বড্ড টানে, উপেক্ষা করতে পারে না। মিষ্টি সুরে হানিফ বলল, আয় আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দেয়। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে, অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানলো। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ চট করে দরজা বন্ধ করে দিল। তার অদ্ভুত চাহনি আর দরজা লাগানোর গতি দেখে পদ্মজার মন কেমন করে ওঠে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, গা ঝিমঝিম করছে, ভয় হচ্ছে। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে, এদিকে আয়, তোর লগে গল্প করি। পদ্মজার কাছে যেতে সংকোচ বোধ করছে। হানিফ পদ্মজার ডান হাতে ধরে টেনে কোলে বসায়। পদ্মজার বাহুতে গভীরভাবে স্পর্শ করে বলে, তুই জানোস তুই যে সবার থাইকা বেশি সুন্দর। হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি। সে মোচড়াতে থাকে কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজাকে খারাপ অনুভূতি দিচ্ছে। তার কান্না পাচ্ছে, মাথা ভন ভন করছে। হানিফ গলার জোর বাড়িয়ে মিষ্টি করে বলল, মোস্টাস কেন রে সেরি, শান্তিমতো বইয়া থাক, মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিমু। হানিফ দুই হাতে শক্ত করে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই কোল থেকে নামতে পারছে না। সে কাঁদো কাঁদো হয়ে বলল, মামা আমি চলে যাব। কই যাবি, মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে তুলছে। পদ্মজা কান্না আটকে রাখতে পারল না, হঠাৎ কেঁদে উঠল, বলল, ব্যথা পাচ্ছি মামা, বাড়ি যাব আমি। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। বাঁধন হালকা হতেই পদ্মজা কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইলের মতো লাগছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভূত হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই কি আজরাইল? পদ্মজা দরজার দিকে তাকায়। অনেক উঁচুতে ছিটকিনি, উচ্চতা কম হওয়াতে সে দরজা খুলতে পারবে না। তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করলো, মামা দরজা খুলে দাও। ধমকে উঠল হানিফ, কেন, আমি তোরে যাইতে কইছি? তার কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখে নহর বইছে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা বধির, কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে। ভয়ে জোরে জোরে কান্না শুরু করেছে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার হাত পা মুখ বেঁধে ফেলল। পদ্মজার দুই চোখের পানি হানিফের হৃদয়কে ছুঁতে পারছে না। সে ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাসিক উল্লাসে ভেসে যাচ্ছে। হানিফ সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় এলো নৃশংস বাসনা। তাৎক্ষণিক নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেটটি দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে জ্বলন্ত সিগারেটটি চেপে ধরল। স্মৃতিচারণ করতে গিয়ে পদ্মজা হাউ মাউ করে কেঁদে ওঠে। হেমলতা দুই হাতে শক্ত করে মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছিল, আমি তোমাকে খুব ডেকেছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুকে ঝড় তুলে দিয়েছে। লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে শরীরের প্রতিটি শিরা উপশিরা। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফার তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক বাকরুদ্ধ। শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউ মাউ করে কাঁদছে। হেমলতার সর্বাঙ্গ জ্বলছে। হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজাত ধর্ষিতা হয়নি। পোড়াস্থানের যন্ত্রণা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে চৈতন্য হারায়। তখনই বাড়িতে সবাই ফিরে আসে। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর এসেছিল সেদিন। 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়।
পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিলেন, পা এমন ভাবে পুড়লি কি করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, লাকড়ির আগায় পা লেগে পুড়ে গেছে। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, সঙ্গে অনেক যুক্তি, তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে দগদগে ক্ষত হয়ে রয়ে যায়। এই 6 বছর লুকিয়ে কতবার কেঁদেছে সে, মনে হলেই চুপ করে কোথাও বসে থাকে। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামাননি কখনো। পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল, কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। পদ্মজাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই, সবই সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়ে ছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়, কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি। অনেকক্ষণ মায়ের বুকে থাকার পর পদ্মজা শান্ত হয়। তখন হেমলতা ধীর কণ্ঠে বললেন, পাটা দেখি। পদ্মজা বা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখলেন মনোযোগ দিয়ে। বুকের ধুকপুকানি বেড়ে যায়, রক্ত টকবক করে ওঠে, রন্ধ্রে রন্ধ্রে শুরু হয় প্রতিশোধের স্লোগান। তিনি হঠাৎ বলে উঠলেন, এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো। কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা, কিন্তু পদ্মজার হৃদয় কাঁপিয়ে তুলল। কি যেন ছিল কথাটিতে। তাকে তাকিয়ে থাকতে দেখে হেমলতা বলেন, এখন যা, ঘুমিয়ে পড়, কাল স্কুল আছে। পদ্মজাকে ঘরে পাঠিয়ে রান্নাঘর থেকে রামদা ছুরি হাতে নিয়ে উঠানে গিয়ে বসেন হেমলতা। উঠানের এক পাশে একটা বড় পাথর আছে। তিনি সেখানে গিয়ে পাথরটির পাশে বসে ছুরিটি পাথরে ঘষতে থাকলেন। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়, ধার হয়ে গেছে। পদ্মজা ঘর থেকে লুকিয়ে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো, আম্মা। পদ্মজা কিছু বলার পূর্বে হেমলতা বললেন, আন্নার চাচার বড় মেয়ে বহু বছর আগে নিখোঁজ হয়েছে, শুনেছিস তো? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর মেয়েটাকে পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষই এতটা বর্বর। আমি তখন ঢাকা পড়তাম। বাড়ি এসে ঘটনাটি শুনি। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। তিনি কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। এই আপা, স্কুলে যাবা না? যাব। তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়ির ভেতর চলে গেল। পদ্মজা বাড়ির পেছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী। জলে কানায় কানায় ভরে উঠেছে মাদিনী। জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগছে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। একটা লঞ্চ জল কেটে এগিয়ে যাচ্ছে মাদিনীর বুকের উপর দিয়ে। লঞ্চ দেখে 1 মাস আগেকার ঘটনা মনে পড়ে গেল তার। সেই রাতে হেমলতা ছুরি ধার দিয়ে নিজ ঘরে চলে যান। পদ্মজা অজানা আশঙ্কায় সেদিন ঘুমোতে পারেনি। চুপচাপ অন্ধকার ঘরে শুয়ে থাকে। শেষ রাতে চোখ লেগে আসে। ভোর হতেই হিমেলের চিৎকারে ঘুম ভেঙে যায়। হিমেল তার ছোট মামা, প্রতিবন্ধী, 1 পা বাঁকিয়ে হাঁটে। খুব সরল মনের মানুষ। বয়স 22 হলেও এখনো শিশুদের মতোই আচরণ করে। কথায় কথায় খুব কাঁদে। পদ্মজা ওড়না গায়ে জড়িয়ে দৌড়ে বের হয়। পদ্মজাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে হিমেল। এই পদ্ম আপা। আপা কই? আপা, আপা। পদ্মজা। পদ্মজা উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, কি হয়েছে মামা, এমন করছো কেন? পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হিমেল হেমলতাকে ডাকছে, আপা, এই আপা। হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে এলেন। কি হয়েছে? হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল হিমেল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরা ফেলছে রে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো।
হেমলতাকে দেখে মনে হচ্ছে তিনি চমকে গিয়েছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন? হেমলতা দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, পূর্ণা, প্রেমাকে ওদিকে যেতে দিস না। পদ্ম, আমি আসছি। হেমলতার পিছু পিছু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যায় হিমেল। পদ্ম যা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে, সে তার মাকে সবচেয়ে ভালো জানে। তবুও এখন ভয় পাচ্ছে। পুলিশ কি এসেছে? মাকে ধরে নিয়ে যাবে না তো? ভাবতে গিয়ে ধক করে উঠল পদ্মজার বুক। গ্রামের কাছেই শহর, থানা, পুলিশ নিশ্চয় চলে এসেছে। পদ্ম ধপ করে বসে পড়ল মাটিতে। সে ঘামছে, নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। খুনের কথা শুনে ভীষণ ভয় পেয়েছে পূর্ণা। আতঙ্কে দম বন্ধ হওয়ার উপক্রম। সে পদ্মজার পাশে এসে হাত চেপে ধরে। পদ্মজা মৃদু কাঁপছে, চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। সময় নষ্ট না করে তড়িঘড়ি করে মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমাকে দেখে রাখিস। বাড়ি ভর্তি মানুষ, মানুষ আসছে ঠেলে ঠুলে। হেমলতা হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে ফর্সা রঙের দুজন মহিলা ঝাঁপিয়ে পড়ল তার উপর। আকস্মিক আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়েন হেমলতা। খেয়াল করে দেখেন মহিলা দুজন তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতার দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি। পদ্মজাও সেখানে উপস্থিত হলো। হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নিলেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে কিনা। চারিদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা মায়ের দিকে তেড়ে যান। চোখ রাঙিয়ে পদ্মজার মাথা ঢেকে দিলেন ওড়না দিয়ে। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ে। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশের দল আসে। সবাইকে জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে যায়। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। সকালে লঞ্চ ঘাটে লাশ ভেসে ওঠে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসে। পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন হেমলতা। সেই হাসি দৃষ্টিগোচর হয় হেমলতার মা মঞ্জুরার। তিনি কিছু একটা ভেবে নিয়ে হেমলতার কাছে এসে কিরমির করে বললেন, তুই খুন করছস? সঙ্গে সঙ্গে হেমলতা জবাব দিলেন, তোমার এমন কেন মনে হচ্ছে? হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়ে গেছে। যদুই নানু পুলিশকে সব বলে দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাইল রাইতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেহি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। এসেছি। হেমলতার নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার স্যারারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলে আমিই খুন করেছি? এত রাইতে তুই তার কাছে কি দরকারে আইবি? আমি তাকে মারতেই বা যাবো কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতার চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যামু আমি। পদ্মজা কেঁদে উঠল। অস্পষ্ট কণ্ঠে বলল, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়ে গেছেন। তার চোখে মুখে ছড়িয়ে পড়েছে শঙ্কা। তিনি সব সময় হেমলতাকে ভয় পেয়ে চুপসে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না নানু কেন মাকে এত ভয় পায়। মায়ের অতীতে কি ঘটেছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কেনই বা মা ছেড়ে দেয়? নানু কেন ছাড়লেন? মেয়ে বলে? নাকি অন্য কারণ আছে? কোনো উত্তর নেই। এসব ভাবলেই ভীষণ মাথা ব্যথা হয়। অন্য ৮-১০টা পরিবারের মতো তারা নয় কেন? নাকি গোপনের সব পরিবারেই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে ডাকেন, পদ্ম। জি আম্মা। আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা অবাক হয়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো।
তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা? হেমলতা জবাব না দিয়ে খাওয়া ছেড়ে উঠে গেলেন। পদ্মজার ভাবনার সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। এই সেরি, জায়ান থেকে। জন্মদাতার এমন দূর দূর ব্যবহারে পদ্মজার কান্না পায়। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় সে। কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা। নিয়মিত স্কুলে যেতে হয়। তিন বোন বই নিয়ে সড়কে ওঠে। পদ্মজার কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছেও। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলেছে, আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর।